নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু অ্যাবিফাইড অরিজিনালস। আজকে আমরা নিয়ে এসেছি আমাদের প্রাণের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা। This is not a line-by-line reading of the story. This is a dramatic adaptation. Use earphones or headphones for the best possible experience. গল্প পাঠে সৌভিক, কাবুলিওয়ালার চরিত্রে সিদ্ধার্থ, মিনির চরিত্রে শ্বেতা আর দারোগার চরিত্রে অ্যাবি। ক্রিয়েটেড বাই অভ্রনীল নাগ। আর দেরি করছে না, শুরু হচ্ছে কাবুলিওয়ালা। আজ আমার মেয়ে মিনির বিয়ে। বাইরে হুলস্থুল চলছে আর আমি নিজের স্টাডিতে বসে এখন হিসেব করছি কি খাতাটা আমার সামনেই পড়ে আছে টেবিলে আর হাতে কলম রয়েছে, কিন্তু এখন হিসেব করা নাটক করা ছাড়া আমার কোনো উপায় নেই। ওই যে বললাম আমার মেয়ের বিয়ে আজকে। খুব যত্নে মানুষ করেছি আমার মেয়েটাকে। কাল সে শ্বশুরবাড়ি চলে যাবে। ভেতরে আসতে পারি? আরে দারোগা বাবু যে, আসুন আসুন আসুন। আরে ঘরটা একটু অগোছালো হয়ে আছে, কিছু মনে করবেন না। কি বলছেন আপনি? আজ তো সব এলোমেলো হওয়াটাই স্বাভাবিক। যাকে মিনি কোথায়? তৈরি হচ্ছে। এটা আপনার মেয়ের জন্য। এহে, কি দরকার ছিল আপনার এসব করার? একদম দরকার ছিল। আপনার সাথে কি আমার আজকের সম্পর্ক? আপনার উপন্যাসগুলো পড়েই তো আমার যুবক জীবনটা কেটেছে। ধন্যবাদ। আজ মনটা ভালো নেই না? কিভাবে বুঝলেন? অন্যদিন তো আপনার লেখালেখি নিয়ে গল্প করলে আপনার মুখে হাসি ফুটে ওঠে। আজ টপিকটাই পাল্টে দিলেন। দারোগার মাথা বলে কথা। আচ্ছা, আর একটা যে কারণে এসেছি, আপনার রহমতকে মনে আছে? নামটা শুনে একটু থমকে গেলাম। অনেক বছর পর রহমতের কথা মনে পড়ল। যদিও এত বছর আগে শেষ দেখা, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। রহমতকে তো মনে আছে। আপনি হঠাৎ ওর কথা বললেন, কিছু হয়েছে? তারপর উনি যেটা বললেন সেটা শোনার আগে আমি নিজেকে সেই পুরনো সময় নিয়ে চলে গেছি, যখন আমার মিনির বয়স ছিল মাত্র 5 বছর। এক এক করে সব কথা মনে পড়তে লাগলো। যখন থেকে আমার মিনি কথা বলতে শিখেছে, তারপর থেকে যেন থামতেই ভুলে গেছে। আমার স্ত্রী অতিষ্ঠ হয়ে উঠত। ওর এত কথা, ওকে সে সবদি বকে চুপ করাতে হতো। আমার আবার মিনি চুপ করে থাকলে মনটা ভালো লাগতো না। মনে হতো যেন মন খারাপ করে রয়েছে। একদিন আমি আমার স্টাডিতে বসে আমার উপন্যাসের একটা খুবই জরুরি চ্যাপ্টার লিখছিলাম। ঠিক তখনই মিনি আমার ঘরে ঢুকে আমার চেয়ারের সামনে এসে মাটিতে বসে পড়ল। বাবা, গোপী কাকু কাককে কাউয়া বলে, ও কিছু জানে না তাই না বাবা? অন্য ভাষায় যে একই জিনিসকে অন্য নামে ডাকা হয় সেটা এখনো মিনি বুঝতে শেখেনি। আর আমার নিজের উপন্যাসের লেখা বাদ দিয়ে ওকে সেটা বোঝাতে হবে, এটার ধৈর্য আমার মধ্যে নেই। যাই হোক, ঠিক তখনই মিনি আবার একটা প্রশ্ন করে বসলো। বাবা, ভোলা বলেছে আকাশের ওপারে নাকি একটা বিশাল হাতি থাকে, আর ও নিজের সুর দিয়ে যখন জল ছেটায় সেটাই বৃষ্টি হয়ে পড়ে। এটা কি সত্যি নাকি গো বাবা? হাতি? আকাশের রং প্রত্যেক ঘন্টায় বদলায় কেন গো বাবা? সেটা সূর্যের। আচ্ছা শোনো না বাবা, মা তোমার কে হয় গো? বাবু শোনো না, তুমি একটা কাজ করো, তুমি না ভোলার সাথে গিয়ে খেলো, কেমন? আমি আমার একটু কাজটা করে নিই। কথাটা বলাতে মিনি জানলার পাশে গিয়ে দাঁড়ালো। দেখলো ভোলাকে দেখতে পায় কিনা। শেষমেশ ভোলাকে দেখতে না পেয়ে সে জানলার পাশেই বসে পড়ল আর নিজের মনেই আগডুম বাগডুম খেলতে লাগলো। আর এদিকে আমি নিজের লেখায় মন দিলাম। হঠাৎ করে বাইরে থেকে একটা মৃদু আওয়াজ ভেসে এলো। বাদাম, কাজু, কিশমিশ, চানা।
বাদাম, কাজু, কিশমিশ, চানা। মিনি উঠে আবার জানলার দিকে তাকালো আর ডেকে উঠল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। কাবুলিওয়ালাটা ওর ডাক শুনে আমাদের বাড়ির উঠোনের গেটটা খুলে প্রবেশ করলো। তার পরনে ছিল ঢিলে পোশাক, মাথায় পাগড়ি আর ঘাড়ে একটা মস্ত বড় ঝোলা। আমি বুঝলাম এখন আমার আর লেখা হবে না। যাই হোক, মিনিকে নিয়ে বাইরে বেরোলাম। কাবুলিওয়ালা মিনির দিকে তাকিয়ে একবার হাসতেই মিনি ভয়ে আমার পেছনে লুকিয়ে পড়ল। আমাকে ডেকেছিলিস খোকে? মিনি ভয়ে কোনো উত্তর দিল না। কি হয়েছে মিনি? ওনাকে তো তুমিই ডেকেছো, কথা বলো ওনার সাথে। বাবা, তুমি জানো ওর ঝোলায় আমার মতো আরো কয়েকটা বাচ্চা আছে। ওর কথা কিছু মনে করবেন না। নানা সাহেব, কিছু মনে করব কেন? বাড়ি কোথায়? কাবুলে? হ্যাঁ, নাম কি তোমার? রহমত। রহমতের সাথে কিছুক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে ওর কাছ থেকে একটু কাজু আর কিশমিশ কিনলাম। পুরোটা সময় মিনি আমার পেছনেই লুকিয়েছিল, এক ফোঁটাও সামনে আসেনি। কিন্তু সে সব কথা শুনেছে। মাঝে মাঝে আবার লুকিয়ে লুকিয়ে রহমতের ঝোলার দিকেও তাকিয়েছে ভালো করে। লক্ষ্য করেছে যেহেতু কোনো বাচ্চা লোকানো নেই তো। রহমত মিনিকে আর একবার ডাকাতেও মিনি কোনো সারা শব্দ দিল না। আমার সাথে কিছুক্ষণ কথা বলে সে চলে গেল। মিনি গেটটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। কিছুদিন পর সকালবেলা আমি ঘুম থেকে উঠে বাজার করতে যাওয়ার জন্য তৈরি হয়ে সবে বেরিয়েছি। সেই সময় দেখি আমাদের বাড়ির উঠোনের বেঞ্চটায় মিনি বসে, আর বেঞ্চের অপর দিকে মাটিতে রহমত বসে। ওর সব কথা শুনছে। 2-3 দিন রহমত জিনিস বিক্রি করতে আসাতে মিনির ভয়টাও যেন কেটে গেছে। কাবুলিওয়ালা, তোমার ঝোলার মধ্যে কি আছে গো? হাতি আছে, হাতি। তুই শ্বশুর বাড়ি যাবি না খুকি? কেন, তুমি যাবে? শ্বশুরবাড়ির শব্দটার যে আরেক মানে জেল, সেটা স্বাভাবিকভাবেই মিনি জানে না। আর রহমত নিজের হাত দিয়ে হাওয়ায় এক অদৃশ্য মানুষকে ধরার নাটক করে দেখালো। আমি শ্বশুর বাড়ি যাব না। শ্বশুরকে পেলে ওর গোলা টিপে মারবো। আমি ওদের দিকে একটু এগোতেই দেখলাম মিনি রহমতের কাছ থেকে কাজু আর কিশমিশ নিয়েছে, আর সেটা নিজের হাতেই ধরে বসে। আমি এগিয়ে গিয়ে রহমতকে 8 আনা দিলাম। ও টাকা নিল, কিন্তু কেন জানি আমার মনে হলো ওর ব্যাপারটা পছন্দ হলো না। রহমত দূরে অন্যদিকে তাকিয়েছিল। ও কিছু চাইলেই ওকে এভাবে দিয়ে দেবে না, ওর অভ্যেস খারাপ হয়ে যাবে কিন্তু। খুকি চাইনি সাহেব, আমি ওর জন্য নিয়ে এসেছি। কাবুলিওয়ালা, তুমি সব সময় রাস্তার উপরে ওই দিকে তাকিয়ে কি দেখো গো? কাবুলের পাহাড় দেখি খুকি। কাবুল কি অনেক দূর? অনেক দূর এখান থেকে, কিন্তু তোর সাথে কথা বললে দেখতে পাই মেঘের মধ্যে থেকে উকি দেয় আমার দিকে। আমি আর দাঁড়িয়ে সময় নষ্ট করলাম না। মিনি নিজের মতো গল্প করে গেল, আর রহমতও নিচে বসে কখনো উত্তর দিল, আর বেশিরভাগ সময়টাই গল্প শুনে গেল। শেষমেশ মিনির অশেষ গল্প ধৈর্য নিয়ে শোনার মতো ও একটা বন্ধু পেয়েছে। কিছু ঘন্টা পর যখন আমি বাড়ি ফিরলাম তখন দেখলাম মিনির মা ওকে বকছে। রহমত ওকে আমার 8 আনা ফিরিয়ে দিয়েছে। রহমত আমাকে সম্মান দেখিয়ে টাকাটা নিয়েছিল ঠিকই, কিন্তু এক বন্ধুর উপহারের মূল্যটা আমি বুঝতে পারিনি। প্রত্যেক দিন রহমত মিনির সাথে দেখা করতে আসতো। সকালবেলা না পারলে সন্ধ্যাবেলা তো অবশ্যই আসতো, আর বাইরের বেঞ্চটায় বসে মিনির গল্প শুনতো। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, হ্যাঁ খুকি? তোমার ঝোলার মধ্যে কি আছে? হাতি আছে, হাতি।
মিনিও ঘুম থেকে ওঠার পর থেকে অপেক্ষা করে বসে থাকতো যে কতক্ষণে রাস্তায় রহমতের আওয়াজ পাবে, আরও চিৎকার করতে করতে দৌড়ে যাবে। আমার স্ত্রী রহমতকে একদম পছন্দ করতে পারতো না। আমাকে বেশ কয়েকবার বারণও করেছে, বলেছে মিনিকে ওর সাথে দেখা না করতে, ওর সাথে বন্ধুত্ব না করতে। কিন্তু আমি প্রত্যেকবারই ওর কথা এড়িয়ে গেছি। আসলে আমি তো মানুষ চিনি। রহমত আর যাই হোক খারাপ মানুষ না। নিজের বাড়ি থেকে এত দূরে এসেছে খেটে টাকা রোজগার করার জন্য। ওরও তো একা লাগে। ওরও তো মনে পড়ে সেই কাবুলের পাহাড়, যেখানে ওর পরিবার থাকে। তবে আমার শুধু একটা জিনিস থেকে আপত্তি ছিল, সেটা হলো যে রহমত প্রত্যেক দিন মিনির জন্য কিছু না কিছু নিয়ে আসতো, আর মিনিও সেটা নিয়ে নিত। রহমতে ব্যবসার ক্ষতি হতো, কিন্তু তাও ও রোজ আসতো মিনির সাথে গল্প করতে। বেশ কিছুক্ষণ ধরেই ঝগড়ার আওয়াজ পাচ্ছিলাম। বাড়ির গেটটা পার করতে দেখি আমার বাড়ি থেকে দুটো বাড়ি পার করে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, আর তিনজন এক কাবুলিওয়ালার হাত বেঁধে ওকে নিয়ে যাচ্ছে। আমি ছুটে গেলাম, সামনে গিয়ে দেখি রহমত ছিল। রহমত আমাকে দেখে নিজের মাথা নিচু করে দাঁড়ালো, আর আমি দারোগা বাবুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে দারোগা বাবু, আপনারা রহমতকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? অ্যাসল্ট টু মার্ডার। এই কাবুলিওয়ালাটা আজকে কালেকশন করতে বেরিয়েছিল। 2 সপ্তাহ আগে রক্তিমকে একটা শল দিয়েছে। রক্তিম ওটা টাকা দেবে না বলেছে, সেটা নিয়ে ওদের মধ্যে ঝগড়া। আর এই কাবুলিওয়ালাটা রক্তিমকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আমি তো আমার হকের পয়সা চেয়েছিলাম সাহেব, ও আমাকে বলল 1 টাকাও দেবে না, জিনিসটাও ফেরত দেবে না। সেই কথাটা গায়ে হাত না দিয়েও বলতে পারতিস। আমি ওকে ধাক্কা দেওয়ার অনেক আগে ও আমাকে থাপ্পড় মেরেছিল। আপনারা ওকে ধরুন। সেটা তো কেউ দেখেনি, সবাই তোকেই দেখেছে ওর গায়ে হাত তুলতে। এসব কথোপকথন চলছিল, ঠিক তখনই মিনি দৌড়ে রাস্তার ভিড় ভেদ করে আমাদের কাছে চলে আসলো। আমি মিনিকে আমার কোলে তুলে নিলাম। কোথায় যাচ্ছ কাবুলিওয়ালা? কাবুল ফেরত চলে যাচ্ছ? শ্বশুর বাড়ি যাচ্ছি খুকি, তুই ভালো থাকিস। তুমি তো বলেছিলে শ্বশুর বাড়ি যাবে না। আমার হাত বেঁধে দিয়েছে রে খুকি, নাহলে এদের গলা টিপে মেরে দিতাম। সাহেব একবার শুনুন। আমি মিনিকে নিয়ে ওর কাছে এগিয়ে গেলাম। ও হাত বাঁধা অবস্থাতে কষ্ট করে নিজের ঝোলা থেকে এক কৌটো কাজু আর কিশমিশ মিনিকে দিয়ে দিল। এতগুলো কেন গো কাবুলিওয়ালা? অনেক দিন দেখা হবে না খুকি, তাই। ও মিনির মাথায় হাত রেখে মিনিকে আশীর্বাদও করলো। ভালো থাকিস বেটা। তারপর পুলিশ রহমতকে টানতে টানতে নিয়ে চলে গেল। সেটাই রহমতের সাথে মিনির আর আমার শেষ দেখা। তারপর আর ওকে দেখিনি। মিনিও আস্তে আস্তে যত বড় হতে লাগলো, ওর আরো বন্ধু বান্ধব হতে লাগলো, তত ও রহমতকে পুরোপুরি ভুলে যেতে লাগলো। কিছু বছর পরও নিজের সেই ছোটবেলার বন্ধুটাকে পুরোপুরি ভুলে গেছিল। ওরও দোষ না। 5 বছর বয়সের কোন স্মৃতি বা কার মনে থাকে? কিন্তু লজ্জার ব্যাপার যে সময়ের সাথে সাথে আমিও রহমতের কথা ভুলেই গিয়েছিলাম। ভাবছিলাম হয়তো জেল থেকে বেরিয়ে নিজের বাড়ি কাবুল ফিরে গেছে। ওর কথা আর আমার মাথায় আসেনি। হঠাৎ আজ এত বছর কেটে যাওয়ার পর মিনির বিয়ের দিন দারোগাবাবু এসে রহমতের কথা বলাতে আমার সব মনে পড়ল। হ্যাঁ 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 হ্যাঁ, রহমতকে তো মনে আছে, কিন্তু হঠাৎ ওর কথা বললেন কেন? আজকে রহমত জেল থেকে ছাড়া পেয়েছে। আজকে ছাড়া পেয়েছে মানে? ও এত বছর এখানেই? হ্যাঁ, ও কিছুদিন পর কাবুলের জন্য রওনা দেবে। জেল থেকে বেরিয়েই আপনাদের বাড়িতে আসার কথা বলছিল। হাজার হোক, আসামি তো,
এসে যাতে কিছু গোলমাল না করে তাই আমি নিয়ে এসেছি ওকে। ওর সাথে কি দেখা করবেন একবার? রহমত এসেছে? হ্যাঁ, বাইরেই অপেক্ষা করছে। আমি তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে দেখলাম রহমত বাইরের বেঞ্চটায় একা বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়ালো। কেমন আছেন? ভালো আছি। আর তুমি? আজ খুকির বিয়ে না? হ্যাঁ, আজ রাতেই। তুমি একটু আগে এলে তোমার সাথে দেখা করিয়ে দিতাম আমি, কিন্তু এখন তো ও তৈরি হচ্ছে। আজকে দেখা হবে না? ঠিক আছে, আমি কাল আবার আসবো। রহমত, কাল তো মিনি ওর শ্বশুর বাড়ি চলে যাবে, ও, ও বলে একটু মাথা নিচু করে দাঁড়ালো। এখানে পরায়া দেশ, পরায়া লোক। একমাত্র খুকির সাথে কথা বললেই মনে হতো আমি নিজের বাড়ি ফিরে এসেছি। আমার নিজের মেয়েও খুকির বয়সী, জানেন সাহেব। আমি নিজের মেয়ে জুবেদার কথা ভেবে রোজ ওর জন্য কাজু বাদাম নিয়ে আসতাম। জুবেদার কথা আমার খুব মনে পড়তো। ওর জামার পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ আমাকে দিল দেখানোর জন্য। আমি ভাঁজগুলো খুলে দেখলাম একটা বাচ্চার হাতের ছাপ। ওর কাছে নিজের মেয়ের স্মৃতি হিসেবে তার একটা ছবিও ছিল না, ছিল ছিল তো শুধু একটা হাতের ছাপ। ওটা দেখে আমাকে বলল, আমার জুবেদা, যখন খুকির সাথে এই বেঞ্চে বসে কথা বলতাম মনে হতো যেন আপনার বাড়ির উঠোন থেকেই দূরে আমার কাবুলের পাহাড় দেখতে পাচ্ছি। তা কবে কাবুল ফিরছো? কয়েক সপ্তাহ লাগবে, টাকার ব্যবস্থা করেই চলে যাব। আচ্ছা, এখানে একটু দাঁড়াও, আমি 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 দেখছি যদি মিনিকে একবার আনা যায়। মিনি তৈরি হয়ে গিয়েছিল। লাল বেনারসি শাড়ি, মাথায় মুকুট, কপালে টিপ আর দু হাতে আলতা। সেইভাবেই মিনি আমার সাথে চলল কাবুলিওয়ালার সাথে দেখা করতে। রহমত দূরের থেকেই মিনিকে বিয়ে সাজে দেখে আশ্চর্যে হাসতে লাগলো। তুই 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 এত বড় হয়েছিস মা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। মিনি ওর কাবুলিওয়ালার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। চেষ্টা করলো রহমতকে মনে করার, কিন্তু আমাকে ম- মনে পড়ছে না? মিনি নাতেই মাথা নাড়ল। কোনো ব্যাপার না, ভালো থাকিস মা। তুই এত বড় হয়ে গেছিস মানে আমার জুবেদাও নিশ্চয়ই এতটাই বড় হয়ে গেছে। ওরও হয়তো আমাকে মনে নেই। আমাকে বাড়ি ফিরে ওর সাথে আবার নতুন করে বন্ধুত্ব করতে হবে, নতুন করে চিনতে হবে। আমি পকেট থেকে একটা এনভেলপ বের করে মিনির হাতে ধরিয়ে বললাম, এটা ওনাকে দিয়ে দাও। মিনি এগিয়ে গিয়ে নিজের হাতে ওনাকে এনভেলপটা দিয়ে দিল। এটা কি সাহেব? এই টাকাটা নিয়ে নিজের দেশে ফিরে যাও, নিজের মেয়ের কাছে। আর যেটুকু বাঁচবে সেটা দিয়ে মিনির কথা ভেবে এবার জুবেদাকে কিছু কিনে দিও। আপনার আপনার মেয়ের বিয়ের দিন আপনি আমাকে টাকা দিচ্ছেন? টাকা তো আপনার বেশি দরকার পড়বে। দুটো আলো না হয় কমই জ্বললো, না হয় বাজনা কম বাজলো, কিন্তু তোমার আর তোমার মেয়ের মিলন সুখে মিনির কল্যাণ হোক। এই টাকাটা আমার তরফ থেকে না, তোমার খুকির পক্ষ থেকে তোমার জন্য উপহার। রহমত নিজের চোখের জল মুছে এক দীর্ঘশ্বাস ফেলল। তারপর আমার উঠোন থেকে যতটা দূরে তাকানো যায় সে তাকালো। কি দেখছো রহমত? আমার কাবুলের পাহাড় দেখছি সাহেব, মনে হচ্ছে আরো অনেক কাছে চলে এসেছে। এতক্ষণ আপনারা শুনছিলেন কাবুলিওয়ালা। আপনাদের এই অডিও স্টোরিটা কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানান।
আর এরকমই আরও অরিজিনাল অডিও স্টোরি শোনার জন্য শেয়ার আর সাবস্ক্রাইব করুন। পুরো অ্যাপিফাইড অরিজিনালসের টিমের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে এরকম কোনো একটা গল্পে। এখানেই আপাতত বিদায়।